এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এডুকেশন এক্সপ্রেসে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গে অবৈতনিক শিক্ষার হালচাল নিয়ে। আজকের বিষয় যে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের চেয়ে অবৈতনিক শিক্ষায় কোন অবস্থায় রয়েছে, পশ্চিমবঙ্গ কি অন্যান্য রাজ্যের থেকে অবৈতনিক শিক্ষায় এগিয়ে আছে? আজকের এই বিষয়টি আমরা আলোচনায় আনছি, সঙ্গে দর্শকরা রয়েছেন। এবং আজকে আমাদের এডুকেশন এক্সপ্রেস এর সভায় আমরা পেয়েছি আমাদের এই শহরের দুর্গাপুর প্রজেক্টস বয়েজ স্কুলের স্বনামধন্য শিক্ষক শ্রী বিপ্লব মণ্ডল মহাশয়কে। বিপ্লব, তোমাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে অবৈতনিক শিক্ষা নিয়ে আলোচনা রয়েছে, তার আলোচনা, বিরুদ্ধ আলোচনা, সব রকমই আলোচনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের জন্য, বিশেষত মানে আইসিডিএস প্রাথমিক এই স্তরে পশ্চিমবঙ্গের যে মানে উদ্দেশ্য, শিক্ষার সামগ্রিক শিক্ষা, সর্বশিক্ষা মিশনের পরে সমগ্র শিক্ষা মিশন, তারপরে যে বিষয়গুলি হয়েছে এবং আমাদের রাজ্যে যেভাবে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, তার নিঃসন্দেহে অনেক অবদান রয়েছে সরকারি প্রকল্পগুলির। এবং সেই ব্যাপারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণও হবে। তো বিপ্লব, আমরা প্রাথমিক শিক্ষায় যে অবৈতনিক শিক্ষায় প্রচুর পরিমাণ সংখ্যক ছাত্রছাত্রী গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলের বস্তি এলাকায় যে প্রান্তিক পরিবারের ছাত্রছাত্রী সংখ্যা, যেমন পশ্চিমবঙ্গে বেসরকারি শিক্ষাও প্রসার ঘটেছে, যেমন বেসরকারি স্কুলের সংখ্যা বেড়েছে, অন্যদিকে আমাদের প্রাথমিক শিক্ষায় সরকারি উদ্যোগে যে স্কুলগুলি চলছে তার বিস্তারিত, বিশেষত প্রাথমিক স্তর থেকে আমরা আলোচনা করি যে প্রাথমিক স্তরে আজকে কি অবস্থায় রয়েছে, তোমার মতে কি? দেখুন, এই মুহূর্তে আমাদের বাংলায় শিক্ষার ক্ষেত্রে, আমাদের বাংলায় যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকারের দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে যে ম্যাক্সিমাম কাজটা দেখবেন শিক্ষাকে নিয়ে ওনারা শুরু করেছেন। এবং একদম প্রান্তিক পর্যায়ের যারা ছেলেমেয়ে, আমরা অনেক সময় বলে ফেলাচ্ছি যে ফার্স্ট জেনারেশন লার্নার, এরকম বলছি, তো তাদেরকে স্কুলমুখী করার জন্য সরকারি বিভিন্ন যে প্রকল্প, বিভিন্ন চিন্তা ভাবনা, তাদেরকে উৎসাহিত করা, অভিভাবকদেরকে উৎসাহিত করা, সেগুলির ক্ষেত্রে একটা ইতিবাচক পদক্ষেপ আমরা লক্ষ্য করছি। আপনি ধরুন একদম প্রাথমিক পর্যায়ে যখন কথাটা বললেন, দেখবেন আমাদের রাজ্যেও 2011 সালে একটা পট পরিবর্তন হলো। তার আগে একটা দৃষ্টিভঙ্গি নিয়ে একটা সরকার পরিচালিত হয়েছে, তাদের একটা ভাবনা ছিল এবং তারা, বলবো না চেষ্টা করেননি, চেষ্টা করেছেন। কিন্তু 2011-র পর দেখবেন, লক্ষ্য করবেন, আপনাদের হয়তো স্মরণ থাকতে পারে যে শিক্ষাকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে এবং তাদেরকে উৎসাহিত করার ক্ষেত্রে এবং অভিভাবকদেরকে উৎসাহিত করার ক্ষেত্রে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা লক্ষ্য করছি। আমরা যখন পড়াশোনা করেছি তো বেশিরভাগটাই হচ্ছে পূর্ববর্তী সরকারের আমলে, কিন্তু
সেই সময়ে যে শিক্ষার সুযোগ সুবিধা সরকারিভাবে পাওয়া, সেগুলোর ক্ষেত্রে দেখবেন পরবর্তী পর্যায়ে অনেক বেশি বেড়ে গেছে। আমাদের রাজ্যের দেখবেন একটা ঘটনা আপনার মনে আছে, আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী একবার ইলামবাজার দিয়ে আসছিলেন, আস্তে আস্তে একটা এই জঙ্গলমহলের কাঁকসা পিএসের মধ্যেই পড়ে, ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়ে ছিল ওনাকে দেখার জন্য। তো উনি গাড়ি থেকে দেখতে পেলেন যে ছেলে মেয়েদের পায়ে জুতো নেই, কাঁধে ব্যাগ নেই, এবং তৎক্ষণাৎ তিনি চিফ সেক্রেটারিকে নির্দেশ দিলেন যে গোটা বাংলায় যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় আছে সেই সমস্ত ছেলেদেরকে অন্তত জুতো এবং ব্যাগের ব্যবস্থা করা হোক। এবং সেই সঙ্গে আনুষাঙ্গিক আমরা আজকে দেখেছি যে বিদ্যালয়গুলিতে মিড ডে মিল হয়, গরিব মানুষ তাদের মায়েরা হয়তো অনেক ক্ষেত্রে বাবারা অন্য জায়গায় কাজ করে, এবং তার ফলশ্রুতি হিসেবে আগে অনেকেই হয়তো খাবার দাবার খেয়েই বিদ্যালয়ে আসতো না, বা তাদের বাড়িকে দেখার জন্য খাবার তৈরি করার জন্য অনেক সময় তাদেরকে বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলোকে রাখা হতো। কিন্তু এই মিড ডে মিলের আকর্ষণ, ব্যাগ, জুতো, বিনা পয়সায় বই এবং বিভিন্ন ধরনের সরকারি যে সমস্ত আর্থিক সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া যায়, এই সমস্ত দিয়ে গোটা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে একটা সর্বাঙ্গীনভাবে সাজানোর ব্যবস্থা করা হলো। ঠিক ঠিক, এইটা যেমন ঘটেছে তেমনি তার সঙ্গে পাশাপাশি আমার মনে হয় বিদ্যালয় পরিকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। অনেক উন্নয়ন হয়েছে। হ্যাঁ, বিদ্যালয়ের পরিকাঠামোগত যেমন হয়েছে, পরিকাঠামোর দিক থেকে আমরা যদি দেখি যে বিদ্যালয়ের যে সমস্ত মানে সুযোগ সুবিধাগুলো প্রাথমিক বিদ্যালয়গুলো এখন, হ্যাঁ, সেটা নিয়ে যদি তুমি একটু আলোচনা করো, আলোকপাত করো, যেমন পানীয় জল থেকে স্যানিটেশন থেকে। দেখুন, আমরা যখন পড়াশোনা করেছি, আপনি যখন পড়াশোনা করেছেন, দেখবেন আমাদের প্রাইমারি স্কুলগুলো ছিল মাটির ঘর, একটা ক্লাসের ভেতরে সব ক্লাসগুলো আছে, ভাগ করে করে ক্লাসগুলো আছে, হ্যাঁ, চট নিয়ে বসতাম। কিন্তু এখন দেখবেন অনেক ক্ষেত্রে মানে পাকা বাড়ি তো হয়েই গেছে, সেই সঙ্গে সাবমার্সিবল হয়ে গেছে গ্রামের স্কুলগুলোতে। শহরের তো বিভিন্ন ওয়াটার সাপ্লাই থেকে তাদেরকে কানেকশন দিয়ে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ কথাটা তো আমরা ভাবতেই পাচ্ছি না। আমরা যখন মানে মাধ্যমিক স্তরে পড়েছি তখন আমাদের ফ্যান ঘোরেনি, বিদ্যুৎ ছিল না। তা এই সমস্ত ক্ষেত্রে সেই সঙ্গে তাদের যে স্বাস্থ্যের দিক থেকে বিভিন্ন মেডিকেল চেক আপ সরকারি উদ্যোগে বাচ্চাদের, অনেক সময় কি হয়ে যায়, অনেক বাচ্চা দেখবেন লেজি আই হয়ে যায়, মানে কি বাবা মারা তো দেখায় না, তারা বুঝতেও পারে না। কিন্তু এখন চক্ষু পরীক্ষার মধ্যে দিয়ে তাদের যে বয়সটা, সেই সময় যখন ডিটেক্ট হয়ে যাচ্ছে যে আইটা লেজি, তখন তার চিকিৎসার মধ্যে দিয়ে হচ্ছে তার সে দৃষ্টিশক্তিটাকে পরবর্তী পর্যায়ে আর ভালোভাবে পাচ্ছে। এরকম তাদের যে শারীরিক চিকিৎসা এই প্রাথমিক বিদ্যালয়গুলিতে আমরা লক্ষ্য করছি। সাংস্কৃতিক একটা পরিমণ্ডল গড়ে উঠেছে, খেলাধুলা, এবং স্কুলের আনুষঙ্গিক ভেতরেই দেখবেন একটা পার্কের মতো সিস্টেম করা আছে। তাদেরকে মানে জয়ফুল লার্নিং, আনন্দের মধ্যে দিয়ে শিক্ষা, বোঝাটাকে কমাও, আনন্দ দাও। কারণ তারা যে বাড়ি থেকে আসে সেই বাড়ি থেকে তাদের বাড়ির পরিবেশটা তো সেই রকম থাকে না, কিন্তু সেটাকে সরকার তৈরি করার চেষ্টা করছে স্কুলের মধ্য দিয়ে। অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে শিক্ষক শিক্ষিকাদেরও পঠন পাঠনের মান বাড়ানোর জন্য অনেক রকমের ট্রেনিং, ওরিয়েন্টেশন ক্যাম্প হচ্ছে, সেইগুলো হয়েছে। এবং বিশেষত প্রাথমিক স্তর থেকে যে জিনিসগুলো সরকার দিচ্ছে, এছাড়াও টেক্সট বই, খাতা ছাড়াও মানে বিশেষত মানে আয়রন ট্যাবলেট খাওয়ানো, তুমি যেটা বললে যে সেগুলো যেমন হচ্ছে, স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি সচেতন করা। তাছাড়া বিভিন্ন রকমের কম্পিটিশনও স্কুলগুলোর মধ্যে রাখা হচ্ছে, সেগুলো কিন্তু অনেক মানে আমাদের প্রাথমিক শিক্ষার মানের অনেক উন্নতি ঘটেছে। এবং আজকে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যাও অনেক বেড়েছে, অনেক সংখ্যাটা আমাদের বেড়েছে। তা নাহলে যে ড্রপ আউটটা কমানোর জন্য আমাদের সরকারের যে মানে যে জনমুখী যে প্রকল্পগুলো, সেগুলো অনেক রায়। তাছাড়াও প্রাথমিক স্তর থেকে যেসব স্কলারশিপগুলো আছে, সেটা সম্বন্ধে গার্জিয়ানরা অনেকেই জানে না। হ্যাঁ, সেইটা একটুখানি যদি তুমি একটু বলো যে আমাদের যে স্কলারশিপগুলো রয়েছে, যেমন শুধু ঐক্যশ্রী, শিক্ষাশ্রী। দেখুন, প্রাথমিক স্তরের পরে যখন ওরা উচ্চ প্রাথমিকে ঢুকে যাচ্ছে, উচ্চ প্রাথমিকে ঢোকার পরই হচ্ছে তাদের বিভিন্ন রকম স্কলারশিপ শুরু হচ্ছে। বিশেষ করে দেখবেন প্রাথমিক শুধু নয়, মেয়েদের মধ্যে পড়াশোনার আগ্রহটা ব্যাপকভাবে বেড়ে গেছে। আর যে স্কুল ছুটের কথাটা বলছেন, এই স্কুল ছুটটা কমে গেছে মিড ডে মিল এবং বিভিন্ন স্কলারশিপ, সরকারি বিভিন্ন স্কলারশিপ। আপনি মাধ্যমিক বিদ্যালয়ে চলে যান, সেখানে দেখুন কন্যাশ্রী মেয়েদের জন্য রয়েছে, আপনি সবুজ সাথী সাইকেল, অনেকে প্রথম পর্যায়ে দেখবেন মিড ডে মিলটা যখন হয়েছিল, আমার খুব মনে পড়ে
আমাদের বিদ্যালয়ের স্টাফ রুমে কিছু শিক্ষক একটা দেশ পত্রিকার জগা খিচুড়ি বলে একটা আর্টিকেল বেরিয়েছিল, তো খুব মজা করে তারা পড়ছে, বুঝলেন তো, মানে মিড ডে মিলটাকে নিয়ে উপহাস করছিল আর কি। তো মিড ডে মিলটা যে আজকে কত জরুরি সেটা কিন্তু পরতে পরতে কিন্তু সে সমস্ত শিক্ষকরা আমরা সবাই কিন্তু উপলব্ধি করছি, গার্জেনরা উপলব্ধি করছে। আজকে বলুন, গ্রামে আপনারও বাড়ি আমারও বাড়ি, আমরা শহরে শিক্ষকতা করি ঠিক আছে, কিন্তু গ্রামের ছেলে মেয়েদের ক্ষেত্রে সবুজ সাথী সাইকেলটা কত বড় গুরুত্বপূর্ণ। একটা সাইকেল মানে টিউশন পড়তে যাওয়া বা তাদের স্কুলে যাওয়া, বিভিন্ন বাড়ির আনুষঙ্গিক কাজ করা, এই সবুজ সাথী সাইকেলটার মধ্য দিয়ে একটা হচ্ছে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। মেয়েদের ক্ষেত্রে কন্যাশ্রী, কন্যাশ্রী তো একটা জায়গায় আটকে নেই, K1 K2 K3 এইভাবে তো চলেই যাচ্ছে একদম কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এবং কন্যাশ্রীর মেয়েরা আজকে তাদের যখন 18 বছর পর 25 বছর বয়স হচ্ছে বা তাদের বিয়ে হচ্ছে, রূপশ্রী প্রকল্পের মধ্যে একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক হয়ে গেছে, এবং লিঙ্ক হওয়ার ফলে পড়াশোনার প্রতি একটা বিরাট কিন্তু আগ্রহ বেড়েছে, একদম প্রাথমিক থেকে একদম বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত। এবং মেয়েদের ক্ষেত্রে একটা বিরাট বিপ্লব ঘটেছে বলা যেতে পারে যে এই সময়কালের মধ্য দিয়ে। এবং সেই সঙ্গে আরও কিছু স্কলারশিপ যেমন ঐক্যশ্রী, কিছু সংখ্যালঘু হচ্ছে তাদেরকে মানে তপশিলি জাতি উপজাতি সংখ্যালঘু সম্প্রদায়ের স্কলারশিপ, এগুলো হচ্ছে উৎসাহিত করছে। পাশাপাশি সরকারের দৃষ্টিভঙ্গিটা এতটাই মানে দূরদৃষ্টি সম্পন্ন যে এই ছেলে মেয়েগুলো যখন পড়াশোনা করছে এরা তো প্রাইভেট জায়গায় কোচিং নিতে পারবে না, পরবর্তী পর্যায়ে তাদের কোচিং এর ব্যবস্থা করা হচ্ছে, বিসিএস থেকে শুরু করে আইএস থেকে শুরু করে আইপিএস থেকে শুরু করে এবং বিভিন্ন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কোচিং এর ব্যবস্থা, অর্থাৎ একটা নিরবিচ্ছিন্ন ধারাবাহিক চিন্তা ভাবনা, এবং সেই চিন্তা ভাবনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে, অবৈতনিক শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। একদম ঠিক মানে যে বিষয়গুলি আমাদের সামনে মানে মানুষের কাছে অনেক জিনিসগুলো পরিষ্কার নয়, যে অবৈতনিক শিক্ষার জন্য সরকারের অবৈতনিক মানে সরকারের যে মানে মাধ্যমিক প্রাথমিক স্কুলে তো বেতনের কোনো সম্পর্কই নেই, হাই স্কুলে যে টাকাটা মাত্র 240 টাকা বছরে নেওয়া, মাসে 20 টাকা, মাসে 20 টাকাও পড়ে না, সেইটা কেবলমাত্র ছেলে মেয়েদের ওই পরীক্ষার ফিজের জন্য কিছুটা, তাও সরকার একটা কম্পোজিট গ্র্যান্টের ব্যবস্থা করেছে যে স্কুলগুলো যাতে না মানে যাতে অসুবিধার মধ্যে না পড়ে। প্রত্যেকটা স্কুলকে প্রথমে 75,000 করে দেওয়া হয়েছিল, এখন এটা সেটা সরকার স্টুডেন্টের উপরে করে দিয়েছিল, এবং সেটা একটুখানি কমানো হয়েছে যেহেতু সরকারের অন্যান্য ফান্ডের উপরে স্কলারশিপগুলোর উপরে অনেক লোড হচ্ছে, সেই জন্য একটু কমানো হয়েছে, কিন্তু আবার পরবর্তীকালে দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা যুগান্তকারী পদক্ষেপ, যেটা আধুনিক পদক্ষেপ হয়েছে, যে স্কুলগুলোতে আইসিটি ইন্ট্রোডিউস করা হয়েছে। এইটা একটা খুব যুগান্তকারী, কম্পিউটার শিক্ষার একটা প্রত্যেকটা স্কুলকে একটা আইসিটি দেওয়া হয়েছে, এবং আইসিটি গুলোর ফলে বাচ্চাদের একটা কম্পিউটারের প্রতি আগ্রহ জন্মাচ্ছে। তো সেইটার আধুনিক শিক্ষার সঙ্গে আমাদের যে প্রথাগত শিক্ষা সেটার সঙ্গে একটা যোগাযোগ, মেলবন্ধন ঘটে, তার সঙ্গে সঙ্গে ভোকেশনাল বৃত্তিমূলক শিক্ষাও কিন্তু সরকারের মানে সরকারি বিদ্যালয়গুলোতে অনেকগুলো বিদ্যালয় আছে, বিভিন্ন ট্রেড আছে, তাতে সেই ট্রেডে যেসব বাচ্চারা মানে স্কিল শিখতে চাইবে, এখন তো স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, সেই স্কিলগুলোর দিকেও কিন্তু আমাদের ছেলে মেয়েরা যেতে পারে। তো সেই রকম আমাদের স্কুলে, আমাদের শহরে মনে হয় অনেকগুলো স্কুলেই আছে, হ্যাঁ তোমার স্কুলেও আছে, হ্যাঁ তোমাদের স্কুলে আছে, আমাদের স্কুলে আছে, তারপরে আরো বিবেকানন্দ আছে, আমরাই আছে, টিএনএ আছে, দুর্গাপুর টিএনএ আছে, তো এরকম অনেকগুলো স্কুল, আবার অনেকগুলো স্কুলকে নতুন এবছর দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের নতুন নতুন ট্রেড দেওয়া হয়েছে। সেই ট্রেডগুলোতে কিন্তু যেসব বাচ্চারা হায়ার এডুকেশনে যেতে চায় না, তারা কিন্তু এই যে ভোকেশনাল কোর্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোর্স, কেননা এই কোর্সগুলো থেকে তারা কিন্তু ডাইরেক্ট পলিটেকনিকে ভর্তি হতে পারবে, আইটিআই ভর্তি হতে পারবে, এবং তাদের কিন্তু তারা অনেকে চাকরি পাচ্ছে। এবং আমি জানি যে এই ভোকেশনাল থেকে পড়ে, যেমন রানীগঞ্জ স্কুল থেকে, কেন্দ্রা স্কুল থেকে, এই আমাদের আমরাই স্কুল থেকে অনেকগুলো ছেলে, আমাদের স্কুল থেকে অনেকগুলো ছেলে অটোমোবাইল পড়েছে, তোমাদের স্কুল থেকে পড়েছে, সেই সব ছেলেগুলো কিন্তু অনেকেই চাকরি করছে বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং ওদের একটা কাউন্সেলিং এর ব্যবস্থা করা হচ্ছে। এইটা কিন্তু একটা ভালো দিক হচ্ছে যে আগেকার দিনে যে ড্রপ আউট বা ওই বাচ্চাদের পড়াশোনার যে অপশনগুলো ছিল সেটা কমে গেছে। মনে করুন 8 পাস করে সে বসে গেল, কিন্তু এখন 8 পাস করে সে একটা ভোকেশনাল কোর্স করতে পারবে, এবং সেই ব্লাডের একটা কোর্স করলে, হ্যাঁ,
এবং যে সরকারি স্কুলে যে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে ভোকেশনালদের ক্ষেত্রেও কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো রয়েছে। ভোকেশনাল ছেলেরাও কিন্তু ট্যাবের টাকা পাচ্ছে, ভোকেশনাল ছেলেরাও কিন্তু মোবাইল কেনার টাকা পাচ্ছে। মানে এই নয় যে ভোকেশনালে গেলে তার সুযোগটা কমে যাচ্ছে, এমনকি ভোকেশনালে মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে। যে ভোকেশনালে যারা 11-12 পাচ্ছে তারা জেনারেল এডুকেশনের মতো কিন্তু কন্যাশ্রী ভোকেশনাল থেকে আবার পরবর্তী পর্যায়ে তারা ডিপ্লোমা করতে পারছে, বিটেক করতে পারছে, ডিপ্লোমা করতে পারছে, বিটেক করতে পারছে। আমি 5-6 জন ছেলে মেয়েকে আমাদের শহরের জানি যে তারা এই ভোকেশনাল থেকে 11-12 পাস করার পরে তারা যাদবপুরে চান্স পেয়েছে, শিবপুরে চান্স পেয়েছে, সেখান থেকে পাস করার পরে তারা হয়েছে। এবার এখন অপশন কিন্তু গভর্নমেন্ট অনেক জিনিস দিয়েছে এবং অনেক মানে খুব সামান্য খরচ হতে পারে বা কোনো খরচই নেই সেরকমভাবে খরচ হয়ে যেতে পারে। এখন তাছাড়া সবচেয়ে যেটা মানে ভর্তির সমস্যাটা অনেক কমেছে। এটা নিয়ে তুমি যদি বলো যে অনেক এখন এই বছরে এত কলেজ আমাদের এই সরকারের আমলে হয়েছে, কলেজের সংখ্যা, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। বিষয়টা হচ্ছে কি, দেখুন একটা খুব বাস্তব সত্য কথা, এই করোনার পরে একটা কিন্তু স্টুডেন্টদের একটা ফল করে গিয়েছিল, করোনার পরে একটা এটা হয়েছে। আর আজকে দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখুন 26টা মেডিকেল কলেজ আছে, 26টা মেডিকেল কলেজ। 26টা কখন থেকে কখন হলো এটা আপনাকে ভাবতে হবে কিন্তু। একদম কতই ছিল আগে, কত ছিল 11-র আগে কটা ছিল, এখন কটা হলো, এখন কতগুলো সিট হলো। এরকম কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি প্রচুর সংখ্যায় হচ্ছে 11-র পর বেড়ে গেছে। এবং ছেলে মেয়ে আমাদের সময় কি আমরা ইটেচুনা কলেজ পর্যন্ত অ্যাপ্লিকেশন করেছি, খুজুটিপাড়া অ্যাপ্লিকেশন করেছি এইচএস পাসের পর, কিন্তু এখন ওরা আমি হুগলি মহসিনে অ্যাপ্লাই করেছিলাম, তো খুব কাছাকাছি জায়গায় ওরা হচ্ছে প্রচুর সিট, অনেক অপশন পেয়ে যাচ্ছে এবং স্কুলের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এবং সেই সঙ্গে আপনার ওই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, ওই যে কাছাকাছি স্কুলে তাকে ভর্তি নিতেই হবে বাধ্যতামূলক। যেমন আমাদের দেখবেন স্যার বর্ধমান শহরে নামি স্কুল যেগুলো আছে, যেমন মিউনিসিপ্যাল বয়েজ, সিএমএস, টাউন স্কুল, এগুলোতে আগে কিন্তু বাংলা মিডিয়ামে চান্স পাওয়া মানে বিরাট টাফ ছিল। কিন্তু এখন রাইট টু এডুকেশন অ্যাক্ট করার ফলে যে কাছাকাছি যাদের আছে তাদের কিন্তু নিতে তারা বাধ্যতামূলক। এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট এবং সরকার সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে এবং তার ফলশ্রুতি হিসাবে ভর্তির যে একটা সমস্যা, সেই সমস্যাটা অনেক মিটে গেছে। ভর্তিটা হচ্ছে কি অনলাইনের মধ্যে দিয়ে হচ্ছে, অনলাইনের মধ্যে দিয়ে ভর্তি হচ্ছে। এবং অনলাইনের মধ্যে দিয়ে ভর্তি হলে দেখবেন অনেক সময় যেগুলো হয়, আগে হয়েছে, আমাদের সময় হয়েছে, ভর্তি হতে গেছি দেখছি একটা কোন দাদা দাঁড়িয়ে আছে, কোন অফিসে নিয়ে গেল, তুমি এই অনার্স নেবে, এই তোমার এই মার্কস আছে, এগুলো কিন্তু কেটে গেছে অনেকটা অনলাইনে ভর্তির মধ্য দিয়ে। এবং প্রচুর সংখ্যা সিট হয়ে গেছে এবং অনেক অপশন হয়ে গেছে, অনেক অপশন হয়ে গেছে। আমাদের যেমন একটা কলেজে গেলাম, একটা কলেজে পেলাম তো পেলাম, তার না পেলাম বাস হয়ে গেল। কিন্তু ওর কাছে ও 3টে কলেজকে পাচ্ছে, যখন ও অপশন করছে কাছাকাছি 3টে কলেজে কোথায় কোথায় করবে ও করছে, কোথাও না কোথাও সে চান্স পাচ্ছে। তো এই যে সরকারি এবং কলেজগুলোতেও কিন্তু মানে আমরা যেভাবে দেখছি, যে যদি আমরা দেখি যে সরকার কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের যে শিক্ষানীতি তার সঙ্গে আমাদের রাজ্য সরকারের শিক্ষানীতির একটা বেসিক ডিফারেন্স কিন্তু রয়েছে, পুরোপুরি স্রোতের বিপরীতে থেকে রাজ্য সরকার কাজ করছে। হ্যাঁ, তুমি দেখো যে এখন আইআইটির ফিজ একটা সেমিস্টারে 1 লাখ টাকা হয়ে গেছে, যেটা 6,000-5,000 ছিল। হ্যাঁ, যেটা 6,000-5,000 ছিল। এটা শুধু আপনি বলছেন 1 লাখ টাকা ফিজ হচ্ছে, সেটা কিন্তু ফুডিং, লজিং এগুলো ছাড়া আরো 1 লাখ টাকা, তাহলে ওইটাতে আরো 1 লাখ টাকা একটা সেমিস্টার। কিন্তু এবং আমার এনআইটি গুলোতে সেগুলোতে 75,000-80,000 টাকা ভাবুন। কিন্তু আমাদের যাদবপুরে পড়তে গেলে ছেলেদের কত পয়সা লাগছে? যাদবপুর তো আমাদের রাজ্যের সেরা কলেজ, সেরা ইউনিভার্সিটি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কত পয়সা লাগছে? আজকে একটা ডাক্তারি পড়তে গেলে সরকারি পশ্চিমবঙ্গে কত কম খরচ জানেন? কত কম খরচ? যে ছেলেটি একটা বেসরকারি স্কুল থেকে পড়েছে তার মাসে যে টাকাটা দিতে হতো সেই টাকাটা বছরে দিতে হয়। তাহলে কত কম খরচা, মানে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকে। দৃষ্টিভঙ্গির একটা বেসিক, আমাদের রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি প্রান্তিক গরিব মানুষকে আলোকিত করো, তাদেরকে শিক্ষার সুযোগ দাও। আর কেন্দ্রের একটা সরকার, সেই সরকারটা হচ্ছে দেখবেন এখন বলতে গেলে বলতে হবে দুটো ভারতবর্ষ, একটা আলো একটা অন্ধকার, একটা আলো একটা অন্ধকার। উচ্চবিত্ত মানুষের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার, তাদের যে শিক্ষানীতি বিভিন্ন ভাবে হচ্ছে সিলেবাসের মধ্যে এমন ইনজেক্ট করছে, মোগল যুগ বাদ দিয়ে দাও, অমুকটা নিয়ে এসো, ইতিহাসের বিকৃতি ঘটাচ্ছে, মানুষের মধ্যে মানুষের মগজে কারফিউ জারি করে দিচ্ছে। কারফিউ জারি করে দিয়ে শিক্ষাটাকে পণ্য করে দিয়ে একটা শ্রেণীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। আর স্রোতের বিকল্প মানে স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে, স্রোতের দিকে নয় উল্টো দিকে দাঁড়িয়ে রাজ্য সরকার চেষ্টা করছে যে সমাজের প্রান্তিক মানুষ, মধ্যবিত্ত মানুষ, এরা যেন শিক্ষার আলোটা
ভোগ করতে পারে, এরা যেন আলোকিত হয়, এদেরকে যেন সুযোগ দেওয়া হয়। অবশ্যই। এবং এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা আমরা শুরু করেছি, তার সঙ্গে এবার আমরা যে অনেকের কাছে যে জিনিসগুলো জানার ছিল না, যে আমাদের রাজ্য সরকারের যে শিক্ষার কি মানে রিফরমেশন, কি পুনর্গঠন করেছেন আমাদের এই রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার কিন্তু 2011 থেকে আজকের এই 2024 পর্যন্ত এই যে 13-14 বছরে রাজ্য সরকারের যে মানে কার্যকাল, সেই কার্যকালে কিন্তু শিক্ষায় আমরা যারা শিক্ষকরা আছি তাদের যেমন আমাদের চাকরি এবং অবসরকালীন জীবনের নিরাপত্তা সবকিছু সরকার, মানে এটাও তো এর মধ্যে যুক্ত, এটাকেও আপনাকে আলোচনায় আনতে হবে। আগেকার মাস্টারমশাইদের মানে কোনো সার্টেনটি ছিল না, রিটায়ার করার পর পেনশন পাবে নাকি জানতো না, কি মাইনের দিনেও একটা নিশ্চিত। আমার বাড়িতে স্যার বিশ্বাস করুন, আমি যখন 2000 আগে একে জয়েন করেছি এখানে, তো আমার মাইনে হতো বিদ্যালয় হচ্ছে ওই 12 থেকে 17-র মধ্যে। তো বাড়িতে জিজ্ঞেস করতো মাইনে হয়েছে, বেতন হয়েছে, আমি বলছি না হয়নি, বিশ্বাস করতে পারতো না। আর আজকে 29-30 তারিখে ট্রেজারির মেসেজ রাত 12টায় ক্লিন করে আপনার কাছে চলে যাবে, 1 তারিখে আপনার ব্যাংকে হচ্ছে হয়ে যাচ্ছে। এই ব্যাপারটাকে আনছি কেন, যারা ওই মানুষ গড়ার কারখানায় কাজ করবে, সেই কারখানা যারা চালাবে তারা যদি ভালো না থাকে তাহলে শিক্ষা ব্যবস্থাটা ভালো কি করে থাকবে? তাহলে সরকারের দৃষ্টিভঙ্গিটা একবার দেখুন। যেমন ছেলেদের কথা ভাবছে, তাদেরকে আফটার এডুকেশন কোচিং দাও, বড় বড় জায়গায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও গরিব মধ্যবিত্ত ছেলেদেরকে, পিছিয়ে পড়া ছেলেদেরকে। একইভাবে সেই কারখানায় যারা মানুষ গড়ার কারখানায় কাজ করে তাদেরকেও ভালো রাখো। তো এই ঘটনাটা যেমন সত্যি, তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি, যেমন পাঠ্যপুস্তক রচনা, পাঠ্যপুস্তক প্রকাশ। আগেকার দিনে বই নিয়ে একটা বিশাল একটা অন্যরকম ছিল, মাধ্যমিক স্কুলে বিশেষত পাবলিশারদের একটা ব্যাপার ছিল। রাজ্য সরকার কিন্তু সেই পুরোপুরি সেই সিন্ডিকেট থেকে রাজ্য সরকার ভেঙে দিয়েছে এবং রাজ্য সরকার নিজে সেই বইগুলো, টেক্সট বইগুলো বিনা পয়সায় প্রত্যেকটা ক্লাসকে 12 পর্যন্ত সরবরাহ করছে। এবং সেই পাঠ্যপুস্তকের জন্য কিন্তু একটা রিসার্চ টিমও রাজ্য সরকার গঠন করেছে এবং সেই রিসার্চ টিমটাকে কেন্দ্রীয় যে আমাদের যে এনসিআরটি যে সিলেবাস, সেটাকে সঙ্গে প্যারিটি রেখে বিভিন্ন সময় আমাদের ট্রেনিংও হচ্ছে। সেই ট্রেনিংগুলোর মধ্যে তুমিও আমি সবাই আমরা ইনভলভ থাকি। বিভিন্ন রকম ট্রেনিংগুলো নিয়ে যে পাঠ্যপুস্তক রচনা করেছে, সেই পাঠ্যপুস্তকের মানও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, সব জায়গায় প্রশংসিত হচ্ছে। এইটাও কিন্তু একটা ঘটনা। এবং যার ফলে বাচ্চাদের কিন্তু যে আমার স্কুলে ভর্তি হলাম, এত টাকার বই কিনতে হবে, এই দায়ভারটা বই কিনতে হবে। বা আমরা যেমন করতাম পুরনো বই পাড়ায় বেরিয়ে পড়তাম, কার আছে পুরনো বইটা নেবার জন্য, এসব চিন্তা ভাবনা এদেরকে করতাম না। এমনকি এখন একটা বাচ্চা বই হারিয়ে গেলে সেই স্কুল থেকে চাইলে একটা বই পেয়ে, আমার বইটা হারিয়ে গেছে প্রায়শই বলে, আবার তাকে দিয়ে দাও, তাকে একটা বই এক্সট্রা একটা দুটো কপি থাকেই, তো সেই বইগুলো তাকে দিয়ে দেবে। কোনো মাস্টারমশাইয়ের কাছে একটা কপি আছে, ঠিক আছে তুই এই বইটা নিয়ে নে, তো আর তাকে সে দিয়ে দেয়। তো এই ব্যাপারটা কিন্তু পাঠ্যপুস্তক খাতা, একটা ছেলে মেয়ে মানে 11-12 ছেলে মেয়েদেরকে খাতা পর্যন্ত কিনতে হচ্ছে না। তো আজকে মানে ড্রেস তো রয়েছেই 8 পর্যন্ত, 11-12 ছেলে মেয়েরা খাতাও পর্যন্ত পেয়ে যাচ্ছে। 11-12 ছেলে মেয়েরা তাদের যেগুলো অপরিহার্য বই সেগুলো পাচ্ছে। ইলেকটিভ সাবজেক্টগুলো যেহেতু আলাদা, সেই জন্য রাজ্য সরকার এখনো হয়তো ভবিষ্যতে সেটাও হয়তো হবে যে ইলেকটিভ সাবজেক্টের জন্য বই বিভিন্ন রকম রয়েছে। তাছাড়া এই যে অনলাইন পড়াশোনাটা আমাদের যে বাংলা শিক্ষা পোর্টাল যেটা হচ্ছে, এইটা নিয়ে আমাদের একটা আলোচনা করা দরকার। যে বাংলা শিক্ষা পোর্টাল, এইটা কিন্তু একটা মানে এক নজরে একটা উইন্ডো। সেই উইন্ডোতে আমাদের রাজ্যের যে ছেলে মেয়েদের যে পড়াশোনার যে চালচিত্র, একটা ছেলের মানে পুরোপুরি রেকর্ডটা পাওয়া যাবে পুরো প্রথম থেকে। মানে আমরা একটা সময় দেখা যাচ্ছে যে কোনো ছেলে কোনো স্কুলে পড়েছে, তার সেই ডকুমেন্টটা পেতে কিন্তু অসুবিধা হবে, কিন্তু একটা বাচ্চা সে যদি কোনো বিদেশেও যাকে বাংলা শিক্ষা পোর্টালে তার আইডি নাম্বারটা যদি থাকে, তাহলে সে কোন স্কুলে কোন ক্লাসে ভর্তি হয়েছে, তারপর থেকে কোথায় গেছে এবং কোথায় গেছে ইউনিভার্সিটি পর্যন্ত তার সমস্ত ডকুমেন্টটা পাওয়া যাবে। এইটাও কিন্তু একটা বিশাল একটা যুগান্তকারী পদক্ষেপ। এবং এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা আগে হয়নি কেন? হয়নি, একেবারেই হয়নি। এবং এখনো অন্য রাজ্যও করে উঠতে পারেনি এটা না। আজকের এই বাংলা শিক্ষা পোর্টাল যেটা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এটা কোন রাজ্য সরকার এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। এইটা কিন্তু, আর এইগুলো কিন্তু আমাদের ফোকাস হচ্ছে না কিন্তু। হ্যাঁ, এই জায়গায় আলো পড়ছে না, অন্ধকার জায়গাগুলো মানুষ তৈরি করে কল্পনা প্রসূত। ওই যে দুর্গাপুরের এক স্বনামধন্য শিক্ষক আছে, আমি নামটা করছি না, ওনার কাছে আমার এই কথাটা বারবার শুনেছিলাম, বারবার বিভিন্ন জায়গায় বলি আমি। ওই যে সচিন তেন্ডুলকার বলছে প্রচুর সেঞ্চুরি করেছে, প্রচুর রান করেছে,
প্রচুর ট্র্যাক রেকর্ড ভালো, কিন্তু 69টা ইনিংসে বলছে 0 রানে আউট হয়েছে। এবার বারবার যদি সচিন তেন্ডুলকারের ওই 0 রানে আউট হয়েছে এটা দেখানো হয় মানুষকে, তাহলে নেগেটিভিটিটাই তো তার মাথায় যাবে। তা রাজ্য সরকারের পজিটিভ দিকটা, যে যুগান্তকারী পরিবর্তন আপনি বলছেন, আমরা সবাই দেখছি উপলব্ধি যারা শিক্ষা জগতের মধ্যে রয়েছি, তা এই জিনিসগুলো কিন্তু ফোকাস হচ্ছে না। তারপরে আজকে বাংলা শিক্ষা পোর্টালে আমার ইউনিট টেস্টের নম্বর এত তারিখের মধ্যে পোর্টালে আমাকে আপলোড করতে হবে। শিক্ষকদের যে মানে শিক্ষকদেরও কিন্তু একটা আধুনিক সিস্টেমের মধ্যে সরকার কিন্তু আনার চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, যে একটা আধুনিকতার মডেলে আমরা কিন্তু সবাই চলে এসেছি। যে বাংলা শিক্ষা আজকে মানে সরকার যেভাবে বেসরকারি স্কুলগুলো তো একটি স্কুলের একটি পোর্টাল, কিন্তু আমাদের কি হয়েছে একটা সেন্ট্রাল পোর্টাল রাজ্য জুড়ে যে সমস্ত সরকারি স্কুলগুলো আছে সমস্ত স্কুলের আমি কোন কোন স্কুলে পড়েছে তার কিন্তু প্রত্যেকটা ফার্স্ট ইউনিট থেকে সেকেন্ড ইউনিট থার্ড ইউনিট সমস্ত নম্বর কিন্তু টাইম টু টাইম আমাকে আপলোড করতে হবে, এবং সেটা যখন অন্য ক্লাসে পাস ফেল করাতে হবে তা নাহলে তাকে অন্য ক্লাসে যেতে পারবে না, এবং সেটাও একটা টাইম ফ্রেমের মধ্যে রেখে দেওয়া হয়েছে। শিক্ষকদেরকেও কিন্তু নিরন্তর একটা কাজের মধ্যে রেখে দেওয়া হয়েছে, এবং এটা অনেক সময় মনে হয় যে শিক্ষকরা শুধু ক্লাসে যাচ্ছেন পড়াচ্ছেন চলে আসছেন, এটা কিন্তু তা নয়। তার আউটপুটটাও লোড হয়ে থাকে, আউটপুটটাও কিন্তু শিক্ষক এনগেজ হয়ে আছে সিস্টেমটা, কিন্তু কারোর কিন্তু উপায় নেই যে আমি এটা করব না, এই খাতাটা আমি 1 মাস পরে দেখাবো, তার কিন্তু উপায় নেই। আমি 15 দিনের খাতা 15 দিনের 20 দিনের মধ্যে দেখে আমাকে লোড করতে হবে। এবার এই বছর এবারে কিন্তু এই সেশনে কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে অভিভাবকদের ডেকে খাতা দেখানো হচ্ছে, খাতা দেখানো হচ্ছে, করতে হচ্ছে, এবং এটার একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ দিক আলোচনা হয়েছে, কিন্তু যে অভিভাবকরা আসাতে শিক্ষকরাও কিন্তু একটা তাদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাচ্ছেন, ছাত্রছাত্রীরাও চাপে থাকছে যে আমার নম্বরটা বাবা মা গিয়ে বা স্যার গিয়ে বলবেন, এবং এটাতে পড়াশোনার মানের যথেষ্ট উন্নতি হবে বলে আমাদের ধারণা। তুই কি বলো বিপ্লব? একদম, কিন্তু আমাদের মানসিকতার কিছু কিছু পরিবর্তন করতে হবে। ঠিক, আমরা যারা অভিভাবক আছি পরিবর্তন করতে হবে। মানে কি, দেখুন আমরা খুব ভোগবাদে বিশ্বাস হয়ে যাচ্ছি। আমি 20 টাকা মাসে লাগে সেই বিদ্যালয়ে পড়াচ্ছি না, আমি যেখানে 4000 টাকা মাসে লাগে সেই বিদ্যালয়ে পড়াচ্ছি। শুধুমাত্র উচ্চবিত্ত করলে হবে না। দেখুন 15,000 12,000 টাকা বেতনে যারা কাজ করে শহরাঞ্চলে, তাদের মধ্যে একটা মানসিকতা যে আমি বেসরকারি স্কুলে পড়ালে বোধহয় বিরাট কিছু আমার হয়ে যাবে। এই যে একটা ভোগবাদের প্রতি তার প্রচেষ্টা, চলে যাবার প্রচেষ্টা, এটাকে পরিবর্তন করতে হবে। যে বাংলা মাধ্যমের শিক্ষক রাজ্য মানে বিদ্যালয় বা রাজ্য সরকারের তো ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, আমাদের শহরেও আছে, সেইগুলোতে দিকে তারা কিন্তু মুখ ফিরিয়ে দিচ্ছে কিছু কিছু সময়। না, এটা তো ঠিকই বলেছো। এই যে আজকে আমরা কিন্তু শিক্ষকরা কিন্তু এই আলোচনাগুলো আমরা কিন্তু সবার সামনে সর্বসমক্ষে রাখি না, যে আমরা বাংলা মাধ্যম বিদ্যালয়ে অবৈতনিক মানেই এখন মানুষ মনে করে অবৈতনিক মানে সেখানে পরিষেবা পাওয়ার যথেষ্ট ঘাটতি থাকবে, এটা মানুষের মধ্যে মানে একটা সন্দেহ থাকে বা সন্দিগ্ধতা থাকে। কিন্তু আজকে আমরা যেটা মনে করছি যে আমাদের রাজ্য সরকার শিক্ষার ব্যাপারে কিন্তু যথেষ্ট সংবেদনশীল। আমরা শিক্ষার সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত আছি, আমরা 2011 থেকে আজকে 2024 পর্যন্ত শিক্ষার ব্যাপারে কিন্তু অনেক জায়গা এবং অনেকটা জায়গা কিন্তু ঘাটতি আমাদের পূরণ হয়ে গেছে, এবং সেখানে আমাদের যে স্কুলগুলোর মধ্যে একটা ফেয়ার কম্পিটিশনের জন্য যেমন বিভিন্ন রকমের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, নির্মল বিদ্যালয় পুরস্কার, শিশুমিত্র পুরস্কার, শিক্ষকদেরকে পুরস্কৃত করা হয়, শিক্ষারত্ন তো শিক্ষারত্ন পুরস্কার, এইসব পুরস্কারগুলো রয়েছে। তাছাড়াও ছাত্রছাত্রীদেরকেও কিন্তু নিরন্তর বিভিন্ন রকমের কম্পিটিশনের মধ্যে আমরা রেখে দিচ্ছি। শিক্ষা দপ্তর কিন্তু টাইম টু টাইম বিভিন্ন রকমের কম্পিটিশনের আয়োজন, এবং ছাত্রছাত্রীদের পরিবেশ সম্বন্ধে সচেতনতা সেইগুলো করার, এবং সব থেকে দেখবে মনীষীদের জন্মদিনগুলো পালন করা এখন যেন একদম উল্লেখ করে দেওয়া হচ্ছে, বাধ্যতামূলক করা হচ্ছে। শিক্ষকদের আগে 15ই আগস্ট বিদ্যালয়ে গেলে হতো, না গেলে হতো, এখনো কিছু জনের মধ্যে এই প্র্যাকটিস আছে, কিন্তু এখন গভর্নমেন্ট সরকার বলছে না যাবেন, এটাকে একটা পালনীয় দিবস হিসেবে পালন করুন। এরকম প্রত্যেকটা হচ্ছে দিবস, প্রত্যেকটা মনীষীর জন্মদিন, এই যে বিদ্যাসাগরের জন্মদিন 26 তারিখ, সরকার পক্ষ থেকে বলে বিভিন্ন ধরনের আপনারা আলোচনা করুন, ছেলেদের মধ্যে জানান, বিভিন্ন এসে কম্পিটিশন করুন। এই যে ইনজেক্ট করা তাদের মধ্যে, তাদের মস্তিষ্কগুলোতে সুস্থ সংস্কৃতি, সুস্থ চিন্তা ভাবনা প্রসারিত করা, এবং দেখুন এটা করার ক্ষেত্রে দেখুন ক্লাবগুলোকে যে টাকা দিচ্ছে, একটার সাথে একটা
রিলেটেড, দেখুন আপনি Related। ক্লাবগুলোকে টাকা দিচ্ছে খেলাধুলার জন্য, তাহলে আমার যে ছেলেটি দ্বাদশ শ্রেণীতে পড়ে, একাদশ শ্রেণীতে পড়ে, সে ফুটবল খেলতে যায় তারপর ক্লাবে, সেই ক্লাব তাকে হচ্ছে পরিষেবাটা দিতে পারছে, টাকার অভাব নেই। এইভাবে একটা সুস্থ সংস্কৃতির বাতাবরণ তৈরি করার ক্ষেত্রে এই সরকার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের সময় কি হতো, আমরা সেই চাঁদা তুলতাম 1 টাকা 2 হ্যাঁ, টাকা করে, তা বল ফেটে যেত, বল ফেটে যে 3 দিন পরে থাকতো, 3 দিন পরে থাকতো। 25 পয়সা করে চাঁদা আর উঠছে না, উঠছে না। তারপর সেলাই করতে হতো, সেলাই করতে এখন হোটেল বল, হ্যাঁ, খেলার মাঠ সংস্কার করা হচ্ছে, আর স্কুলেও খেলার সরঞ্জাম থেকে শুরু করে সমস্ত অন্যান্য কিছু সরঞ্জামের কিন্তু অনেক মানে ল্যাপটপ গুলোকে গ্রান্ট দেওয়া হচ্ছে, লাইব্রেরি করা হচ্ছে। এবার এই যে জিনিসটা হচ্ছে যে মানুষের আগ্রহটা যদি বাড়ে এবং শিক্ষা মানে অভিভাবকরা যদি স্কুলের সঙ্গে একটা যোগাযোগটাকে অভিভাবকদের আরেকটু সচেতন হতে হবে, কারণ হচ্ছে ওই মানে ভোগবাদের দিকে একটু কম বিচরণ তাদের করতে হবে, তাদেরকে গ্রাউন্ড রিয়েলিটিটা বুঝতে হবে যে আমি একটা দামি বেসরকারি স্কুলে দিয়ে দিলাম মানে বিরাট কিছু হয়ে গেল তা নয়। সরকারি স্কুলেও যে ভালো পরিষেবা পাওয়া যায়, সরকারি স্কুলে যে ভালো শিক্ষকরা আছেন, তারা যে পরিষেবা দিতে পারেন এবং অনেক সুযোগ সুবিধা আছে, সেগুলো উপলব্ধি করতে হবে। হ্যাঁ, এইটার জন্য একটা যেটা ক্ষতি হয়েছে আমাদের সরকারি বিদ্যালয়ে, যে সরকার অভিভাবকদের একটা মানে টেন্ডেন্সি হয়ে গেছে যে বেসরকারি স্কুলে বেশি করে ভর্তি করা, তৈরি করা হয়েছে স্যার, তৈরি করা হয়েছে, এটা একদিনে হয়নি স্যার, মার্কেটিং করে এটা করা হয়েছে। তো আমাদের একটা ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে আমাদের বিজ্ঞান শিক্ষাটা, আমাদের স্কুলের একাদশ এবং দ্বাদশে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীর সংখ্যাটা কমে গেছে অনেকটাই। এইটা আমাদেরকে একটু বিশেষভাবে পদক্ষেপ নেওয়া দরকার। সেইটার জন্য আমাদের তরফ থেকে, শিক্ষকদের তরফ থেকে এবং সরকারি তরফ থেকে আমাদের একটা পদক্ষেপ কিন্তু নিতে হবে, আশু পদক্ষেপ নিতে হবে। কেননা আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু অনেকেই বিজ্ঞানে মানে আগ্রহী আছে এবং তারা যখন আমাদের একটা মডেল কম্পিটিশন হয় বা অন্যান্য কম্পিটিশন হয়, তারা কিন্তু অনেক ভালো ডিসপ্লে করায়, কিন্তু সেই ছেলে মেয়েগুলোকে আমরা উৎসাহিত করে আমাদের সরকারি বিদ্যালয়গুলোতে, যেগুলো নামই আগে যেমন আমাদের সরকারি বিদ্যালয়গুলোতে অনেক মানে সংখ্যায়, বিপুল সংখ্যায় মানে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী ছিল, কিন্তু আমাদের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু কমে গেছে। তার কারণটা হচ্ছে সবার একটা টেন্ডেন্সি হচ্ছে যে ওই নিট পরীক্ষা দেবো বা এই পরীক্ষা দেবো, বেসরকারি স্কুলে পড়বো, তাহলে পরে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, কিন্তু বেসিক যে রিসার্চের জায়গাটা, কিন্তু আমাদের বাংলা মাধ্যম থেকে যারা পাস করছে তারা কিন্তু যাচ্ছে। বেসিক রিসার্চ শুধুমাত্র বাংলা কেন স্যার, ভারতবর্ষে দেখুন 1930 সালে সিভি রমন জাস্ট মৌলিক বিজ্ঞানের উপর মানে নোবেল পেয়েছে, তারপর ভারতবর্ষের আর কেউ পেয়েছে? একদমই পায়নি। হ্যাঁ, তাহলে অল ওভার ইন্ডিয়াতেও কেউ পাচ্ছে না। আমি একটা কথা আপনাকে বলতে চাইছি, দেখুন গোটা সরোবরের জলটা যদি দূষিত হয়, ঘাটের জল বাঁচবে না। একদম, একটা দেশ চলে, রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি থাকতে হবে। তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে বেসরকারি উদ্যোগপতিদেরকে উৎসাহিত করছে, সরকারি ব্যবস্থাগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, সরকারি জায়গাগুলোকে হচ্ছে মানুষের প্রতি অনীহা জাগানোর চেষ্টা করছে। এই জায়গা থেকে হচ্ছে আমাদের সরকারি বিদ্যালয়গুলো এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সর্বোত্তভাবে ব্যাহত করার চেষ্টা করছে। এই জায়গা থেকে আমাদের উঠে আসতে হবে। একদম, মানে এইটা তুমি একটা দারুণ দিক বলেছো। যখন ধরো আমরা যখন প্রথম এই স্কুল এই শহরে এসেছিলাম, তখন দেখতাম যে বেসরকারি বা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা সিএসআর এর একটা ভালো টাকা আমাদের সরকারি স্কুলগুলোকে তারা দিত, লাইব্রেরি তৈরি করার জন্য, মানে বিল্ডিং তৈরি করার জন্য, বিভিন্ন ল্যাবরেটরি তৈরি করার জন্য, খেলার মাঠ তৈরি করার জন্য। সেইটা কিন্তু একেবারেই কমে গেছে এখন কোনো স্কুলই সেই সুযোগটা পাচ্ছে না। যদি সরকারি, রাজ্য সরকারের উদ্যোগে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেখান থেকে এডিডিএ থেকে হয়তো পাচ্ছে, বা আমাদের ডিএমসি থেকে পাচ্ছে, বা পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত ব্লকগুলো থেকে পাচ্ছে, বা এমএলএ এমপি কোটা থেকে পাচ্ছে, সেটাতে রাজ্য সরকারের উদ্যোগে সেই জায়গাগুলো ডিস্ট্রিবিউট করছে। কিন্তু যে সিএসআর এর যে ডিস্ট্রিবিউশনটা, সেটা কিন্তু আমাদের রাজ্য এখানে কিন্তু অনেকটাই কমে গেছে। অথচ দেখো আমরা একটা শিল্প তালুকে থাকি, একটা শিল্প নগরী এটা, সেখানে কিন্তু এরা কিন্তু কাজ করলে অনেকগুলো বিজ্ঞান শিক্ষার অনেক উদ্যোগ পদক্ষেপ নিতে পারে। হ্যাঁ, বিজ্ঞানের শিক্ষার উন্নতির জন্য বিভিন্ন বিদ্যালয়কে তাদের ল্যাবরেটরি ভালো করে বানিয়ে দিতে পারে, বা ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে তাদের একটা স্কলারশিপের ব্যবস্থা করতে পারে। এটা উৎসাহিত করলে পরে আমাদের অনেক লাভ হবে, এটা আমাদের বিশ্বাস। এছাড়া আরেকটা জিনিস আমাদের মানে মনে হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে মানে একটা তাদের যে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সেই মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কিন্তু রাজ্য সরকারের অনেক পদক্ষেপ এ পর্যন্ত নেওয়া হয়েছে,
মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য তাদেরকে মানে বাচ্চাদের জন্য যেমন মেয়েদের জন্য যেমন ক্যারাটে শেখানো, হ্যাঁ একেবারে একটা মানে মাধ্যমিকে ক্যারাটে শেখানোর জন্য একটা গ্র্যান্ট দেওয়া হচ্ছে স্কুলগুলোকে, মেয়েদের ক্যারাটে শেখানোর জন্য একটা গ্র্যান্ট দেওয়া হচ্ছে, রানী রাসমণি বলে একটা গ্র্যান্ট প্রত্যেকটা স্কুলকে দেওয়া হচ্ছে, যাতে করে তারা তাদের শারীরিক উন্নতি হবে, তাদের একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, সেটাও কিন্তু একটা ভালো দিক তৈরি হচ্ছে। এবং খেলাধুলার জন্য আমাদের যেটা ফুটবলের জন্য রাজ্য সরকার একটা সারা রাজ্যব্যাপী একটা পদক্ষেপ নিচ্ছে, স্কুলগুলোকে ইনভলভ করা হচ্ছে। এই যে সাব ডিভিশন পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে খেলাধুলা, কবাডি, ফুটবল, খো খো, তারপর আপনার আরো কি সব খেলাধুলা হলো, এই যে ক্যারাটে নিয়ে বিরাট একটা ডিস্ট্রিক্টের হলো, আমাদের ডিস্ট্রিক্টের হলো, তো এই যে যোগা হলো, হ্যাঁ, তো অনেকগুলো কিন্তু মানে মানে কম্প্যাক্ট প্রোগ্রাম আছে রাজ্য সরকারের, কিন্তু মানুষের কাছে এই যে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে যে অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য যে রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছে, তার আলোচনাটা কিন্তু জনসমক্ষে আসছে না। এই জনসমক্ষে আসাটা কিন্তু দরকার, না আসছে না বলেই হচ্ছে বিরূপ একটা প্রতিক্রিয়া মানুষের রয়ে গেছে। এবং আমরা এটা অনেকের ক্ষেত্রেই অনেকেই কিন্তু জানেই না জেনেই আলোচনাগুলো করে নিয়ে আসেন যে আমরা প্রত্যেকটা স্কুলকে রাজ্য সরকার কিভাবে কোন মানে তাদের ম্যাপিং এর মাধ্যমে, একদম শিক্ষা দপ্তর যেটা আমাদের বিকাশ ভবন থেকে প্রত্যেকটা স্কুলকে ম্যাপিং এর মাধ্যমে তারা কন্ট্রোলে রেখেছেন, এবং সেখানে কোন স্কুলে কোন জায়গায় কি কাজ হচ্ছে সেটা কিন্তু রাজ্য সরকার নজরদারির মধ্যে রয়েছে, হ্যাঁ। এবং আমাদের যে পরিচালন ব্যবস্থাটা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যবস্থাটা, সেটাও কিন্তু সরাসরি প্রশাসনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে জায়গাটা। আগে যেমন একটা মন গড়া একটা প্রতিষ্ঠানের মতো ছিল, সেটা কিন্তু এখন আর নেই। জোরজার মুলুকতা, সেটা কিন্তু এখন রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে একজনকে করতে হবে, এই লোককে জেতাতে হবে, ভোট করতে হবে, হ্যান করতে হবে, এই যে একটা রাজনৈতিক সংঘর্ষ, তো স্কুলের একটা মানে পরিবেশটাই নষ্ট হয়ে যেত। আর সেই জায়গায় আজ কিন্তু সরাসরি এসডিও সাহেবরা, বিডিও সাহেবরা তারা কিন্তু নজরে, এবং ডিআইরা তারা কিন্তু পুরোটাই স্কুলকে, আসল কথা মনিটরিংটা ঠিকমতো হচ্ছে নাকি দেখতে হবে, এবং সেই মনিটরিংটা করার জন্য যোগ্য লোকদেরকে সরকার হচ্ছে সেই জায়গায় বসাচ্ছে একদম। তো আজকে আমাদের যে মূল আলোচনাটা যে একটা ছাত্র যদি সে প্রাথমিক স্তরে ভর্তি হচ্ছে, তার বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার শিক্ষার ৮০% দায়িত্ব রাজ্য সরকার নিচ্ছে, গ্রহণ করছে। 20% হয়তো তার ব্যক্তিগতভাবে বা সরকারি মানে তার মানে অভিভাবককে দায়িত্ব নিতে হচ্ছে। তো এই ৮০% দায়িত্বের কথা কিন্তু রাজ্য সরকার ভেবেছে যে আমরা এটা, এবং রাজ্য সরকার তার জন্য কিন্তু যথেষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে, প্রত্যেকটা স্তরের জন্য আলাদা আলাদা গ্রহণ করেছে, এবং বিশেষভাবে মিড ডে মিলটাকে আরো আকর্ষণীয় করার জন্য অনেক রকমের পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে। তবু দেখুন বারে হচ্ছে যে মানে বরাদ্দ, কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দ, এই শিক্ষা প্রতিষ্ঠানকে আঘাত করা বা একটা বিরূপ প্রতিক্রিয়া গোটা বাংলা জুড়ে শুরু হোক, মাঝে মাঝে দেখবেন বরাদ্দ বন্ধ করে দিচ্ছে, মিড ডে মিলের বরাদ্দ কেটে নিচ্ছে, এবং তৎসত্ত্বেও দেখবেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী কি করলো, মাংস খাওয়ান, স্পেশাল মেনু, ফল খাওয়ান, এগুলো করলো এবছরই হলো, বললো আমি অন্য ফান্ড থেকে টাকা দেবো। তাহলে বারবার তাহলে দেখুন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে মানে বিড়ম্বনায় ফেলার জন্য, এগুলো তো একটা সংবেদনশীল প্রতিষ্ঠান, বাচ্চাটা যখন বাড়িতে গিয়ে বলবে আজকে মিড ডে মিলটা বন্ধ ছিল বা আজকে মিড ডে মিলের খাবারটা খারাপ হয়েছে, তখন তো একটা ইফেক্ট পড়বে, তখন তারা কি ভাববে অভিভাবকরা, তাহলে মাস্টারমশাইরা মনে হয় টাকাটা সরাচ্ছে, কিন্তু আদপে যে সেটা কন্ট্রোল হচ্ছে ওখান থেকে কন্ট্রোল হওয়ার ফলশ্রুতি হিসাবে এখানে ঘাটতি পড়ছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে ঘোষণা করে দিচ্ছেন কেন্দ্র সরকার টাকা না দিক, মিড ডে মিলের বরাদ্দ না করুক, টাকা আটকাক, আপনারা স্পেশাল মেনু খান, আমি স্পেশাল মেনু টাকা দেবো, উৎসাহিত করছেন। একদম আমাদের যেটা বিশেষ দিনে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা স্কুলের একটা ইনস্ট্রাকশন আছে, সেই দিনগুলো আমরা কিন্তু, আপনি তো এটা ভালো জানেন, একটু বলুন তো। হ্যাঁ, যে আমরা ধরো এই বছরে যেমন আমাদের শীতকালের সময়তে বিশেষ মানে অনেক মানে প্রতি সপ্তাহে যে প্রত্যেকটা দিনের মেনু একদম আলাদা করে ভাগ করে দেওয়া আছে, প্রতিটা দিনই একদম বিশেষ দিনে একটা ডিম, আমাদের স্কুলে যেমন প্রথম দিনে একটা সবজি হয়, তারপরের দিনে সবজি হয়, তারপরের দিনে ডিম হয়, তারপরের দিনে চিকেন হয়, সয়াবিন হয়, এবং মাসে একদিন চিকেন তো হয়ই হয়, 1 থেকে 2 দিন চিকেন আমাদের অধিকাংশ স্কুলেই এখন হচ্ছে, অধিকাংশ। তাছাড়াও একটা জিনিস এখন নতুন শুরু করেছে তিথি ভোজন বলে একটা জায়গা,
যে সেখানে মাস্টারমশাইরা তার ছেলের জন্মদিন পালন করছে, বিবাহ বার্ষিকীতে এবং ছাত্রছাত্রীদেরকে খাওয়ানো হচ্ছে, কেউ মিষ্টি কিনে দিল, সব ছাত্রছাত্রীদেরকে একটা করে মিষ্টি খাওয়ানো হলো, বা প্রত্যেকটা কোনো হয়তো চিকেনটা স্যার কিনে দিলেন, বা কোনো একটা দিনে আমাদের যেমন অন্য দিনের অনেকেই ছেলের জন্মদিন পালন করলো, সে করলো, এবং তিথি ভোজন বলে একটা প্রক্রিয়া চালু হয়েছে। এবং এটাতে দেখা যাচ্ছে যে মাসের কোনো না কোনো দিনই বা সপ্তাহের কোনো না কোনো দিনই স্কুলের মিড ডে মিলের মানে মেনুটা মানে তাতে কি হচ্ছে, একটা পুরো ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা সবাই মিলে একটা অংশগ্রহণ করছে এবং একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে, একটা সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে। সেই পরিবেশের ফলে স্কুলের পঠন পাঠনের মানও এতে উন্নতি হবে। কারণ মানে শিক্ষকরা যেমন ভাববে এটা তার নিজের জায়গা, ছাত্রছাত্রীরা ভাববে এটা তার নিজের জায়গা, এবং অভিভাবকরাও নিশ্চিন্ত থাকবে যে মাস্টারমশাইদের কাছে আমরা নিশ্চিন্ত। এইটা একটা দারুণ মানে যুগান্তকারী পদক্ষেপ তৈরি হয়েছে। এবং কিন্তু এই ভাবনাগুলো তো ভাবতে হয়েছে, এগুলো আগে হয়নি কেন? আমার প্রশ্নটা অন্য জায়গা। সঠিক, হলে তো সমাজটা অনেকটা এগিয়ে যেত। হ্যাঁ, আগে হয়নি কেন? তাহলে যার মস্তিষ্ক প্রসূত এই জিনিসগুলো, সেই মানবিক মুখ্যমন্ত্রী, সে প্রতিনিয়ত চেষ্টা করছেন উনি যে আমার ছোট ছোট শিশুরা কি করে ভালো থাকে, শিক্ষার অঙ্গনটা কি করে পবিত্র থাকে, রাজ্যের পরিবেশটা কি করে ভালো থাকে। আর একদল দেখবেন, লক্ষ্য করবেন, এই ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার জন্য, এই ব্যবস্থাটাকে ভেঙে দিতে পারলে কর্পোরেট দুনিয়ার হচ্ছে হাতটাকে শক্ত করা যাবে, তাদের হচ্ছে পুঁজিটাকে বাড়ানো যাবে। এইভাবে তারা হচ্ছে সরকারি জায়গাগুলোকে আঘাত করার চেষ্টা করছে। এবং সরকার যেভাবে শিক্ষাটাকে ভেবেছে, যদি কেউ শিক্ষাটাকে একটু স্টাডি করে, কেউ আমাদের যে রাজ্য সরকারের যে শিক্ষানীতি, এই যে নতুন শিক্ষানীতি রাজ্য সরকার যে ঘোষণা করেছে, তাতে দেখা গেছে প্রত্যেকটা স্কুল, প্রায় প্রাথমিক স্কুলের আন্ডারে রাখা হয়েছে আইসিডিএস গুলোকে। মানে কি হচ্ছে, একেবারে 2.5 বছরে বাচ্চাটা আইসিডিএস এ যোগ দিল। আইসিডিএস থেকে তার পুষ্টির ঘাটতি যেন না হয়, পুষ্টির ঘাটতি যাতে না হয়। আইসিডিএস থেকে সে প্রাথমিক বিদ্যালয়ে এলো, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার পরে প্রাথমিক বিদ্যালয় থেকে সে কাছাকাছি হাই স্কুলে গেল, হাই স্কুলে সে উচ্চ প্রাথমিকে থাকলো, 6 থেকে 8 পর্যন্ত সে উচ্চ প্রাথমিকে থাকলো। উচ্চ প্রাথমিকে পড়ার পর, স্যার আমি এখানে একটু ব্রেকআপ করছি আপনাকে। আপনি ভাবতে পারবেন, ওই যে বলছেন আইসিডি 2.5 বছর থেকে, ভাবছে 2.5 বছর নয়, সন্তান যখন মায়ের পেটে আসছে তখন তাকে কি কি প্রতিষেধক দিতে হবে, সরকারের একটা ব্যাপক খরচ এটাতে, এবং অত্যাধুনিক জায়গায় সেটা দেওয়া হচ্ছে সরকারিভাবে। ঠিক ঠিক, সন্তান মায়ের গর্ভে আসার পর থেকে শুরু হচ্ছে, তার 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল, জন্মাবার পরও তার যে বিভিন্ন যেগুলো হচ্ছে, বাজারে একটা ইনজেকশন আপনার কিনতে গেলে নিচ্ছে 2000 টাকা, সেই ইনজেকশনটা ফ্রিতে পাচ্ছেন আপনি। ঠিক ঠিক, আমরা কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করলাম অনেক, মানে আমরা আইসিডিএস থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন ধাপে যে মানে পদক্ষেপ নিয়েছেন, রাজ্য সরকার যে পদক্ষেপগুলি নিয়েছেন, এবং আমাদের রাজ্য 2011 থেকে আজকে 2024 পর্যন্ত যেভাবে শিক্ষার বিভিন্ন স্তরে তারা পুনর্গঠন করেছেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা পুনর্গঠন করেছেন, প্রত্যেকটি প্রশাসন ব্যবস্থাটাকে তারা পুনর্গঠন করেছেন, এবং বিভিন্ন রকমের গ্র্যান্ট বাড়িয়েছেন। এবং গ্র্যান্ট যেটা বাড়িয়েছে সেটা 600 থেকে 700 অংশ গ্র্যান্ট বেড়েছে। শিক্ষকদের চাকরির নিরাপত্তা থেকে শুরু করে, যারা আংশিক সময়ে শিক্ষক শিক্ষিকারা আছে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি থেকে শুরু করে, ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের স্কলারশিপ, সেটা ঐক্যশ্রী হতে পারে, সেটা শিক্ষাশ্রী হতে পারে, মেধাশ্রী হতে পারে, কন্যাশ্রী তো রয়েছেই, পরবর্তীকালে রূপশ্রী রয়েছে, বিভিন্ন রকমের পদক্ষেপ দিয়েছে, এবং খেলাধুলার মানের উন্নতির জন্য বিভিন্ন জায়গায় পদক্ষেপ করেছে। এবং রাজ্য সরকারের এই সমস্ত কৃতিত্বের আমরা প্রশংসা করতেই হবে। এবং বিভিন্ন রাজ্যের থেকে অনেকগুলো জায়গায় বাংলা শিক্ষা পোর্টাল, যে কথাটা আমি বললাম, আমরা যেটা আলোচনা করলাম সেটাও এর মধ্যে রয়েছে। তো আমরা আজকে এই বিষয়ে সিদ্ধান্তে অবশ্যই পৌঁছেছি যে শিক্ষার মানের উন্নয়নের জন্য রাজ্য সরকারের অবদানের মানে তুলনা নেই। এবং আমরা যদি শিক্ষক শিক্ষিকারা এবং অভিভাবকরা, ছাত্রছাত্রীরা যদি আন্তরিক হই, এবং আমাদের এই ব্যবস্থাটা, আমাদের রাজ্য সত্যি, আমাদের রাজ্য অন্যান্য রাজ্যের থেকে অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে কিন্তু এগিয়ে যাবে। এবং আমাদের সরকারি শিক্ষা, সরকারি পরিচালিত যে স্কুলগুলো আছে সেগুলো আরও এগিয়ে যাবে, এবং আমাদের ছাত্রছাত্রীরা আরও এগিয়ে যাবে। এই কথা বলে সর্বস্তরের সবাইকে, আর যারা দর্শক যারা আমাদের এই সঙ্গে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই এডুকেশন এক্সপ্রেস অনুষ্ঠানটি এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।